তো টেটশিওরে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা এসএলএসটি প্রিলিমিনারি টেস্টের সিলেবাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে আমরা জানি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এই পোর্শনগুলো আছে, এনভায়রনমেন্ট রয়েছে। তো আজকে আমরা বায়োলজির একেবারে প্রথম যে অংশ কোষ এবং কোষ বিভাজন, এই অধ্যায়টা ডিটেলসে জানব। প্রথমে আমাদের এখানে কিছু বিষয় পরিষ্কার করে নিতে হবে। যদিও এইগুলো আমরা পড়ে এসেছি, আমরা প্রত্যেকেই মাধ্যমিক পর্যায়ে ক্লাস 9-10-এ এগুলো পড়ে এসেছি, অল্প বিস্তর পড়ে এসেছি। তো সেইগুলো আমরা আরও পরিষ্কারভাবে এখানে জানব এবং বলার সময়তে যে যে জায়গা থেকে প্রশ্ন এসে থাকে সেইগুলো আমি কিন্তু উল্লেখ করে দেব। সেইগুলো একটু প্রত্যেকেই মনে রাখার চেষ্টা করতে হবে এবং সেটা আমার অবশ্যই নোটসের মধ্যেও সেগুলো পাওয়া যাবে। তো আমি মূল বিষয়টা শুরু করব। প্রথম হচ্ছে কোষ। কোষ জিনিসটা কি? আমাদের সারা শরীরে সমস্ত জায়গাতে আমরা যদি সবচেয়ে ক্ষুদ্রাকার যে অংশ, ক্ষুদ্রাকার যে ইউনিট যেগুলো দিয়ে আমাদের পুরো শরীরটা তৈরি, ঠিক যেমন একটা বাড়িতে বিভিন্ন ইঁটগুলো থাকে, পরপর ইঁটগুলো সাজিয়ে সেই বাড়িটার মূল অংশটা, মূল কাঠামোটা তৈরি হয়। আমাদের শরীরেও কোষ ঠিক তেমনি। কোষগুলো সাজিয়েই কিন্তু আমাদের সমস্ত অংশের, সমস্ত অঙ্গাণুর মধ্যেই কিন্তু কোষ পাওয়া যায়। তো সেই কোষ জিনিসটা কি, তার মধ্যে কি থাকে, কি ঘটনাগুলো ঘটে, এই সংক্রান্ত আমাদের বিষয়গুলো জানতে হবে। তো কোষ, এখানে আমি একটা চিত্র এঁকেছি ছোট করে, এবং সেখানে কোষের ভিতরে, মানে কোষটা তো একটা পর্দা দিয়ে ঘেরা থাকে, একটা কোষের মধ্যে যে জিনিসপত্র থাকে সেগুলো একটা পর্দা দিয়ে ঘেরা থাকে, যেটাকে আমরা বলি কোষ পর্দা। এবং সেই কোষ পর্দাটা আমরা যদি সরিয়ে দিই, যেমন এখানে গোলাকার এই অংশটা থাকে, আমি এই অংশটা সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে ভেতরের জিনিসটা দেখানো হয়েছে। তো কোষের মধ্যে তাহলে কি কি থাকে? প্রাইমারিলি আমরা কোষের যে অংশ সেটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোষ পর্দা এবং কোষ প্রাচীর। কোষ পর্দা এবং কোষ প্রাচীর। কোষ পর্দাটা তো বুঝলাম যে ঠিক আছে, কোষের বাইরের দিকে একটা আবরণ থাকে, যেটা কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, বা যেটা আবরণের যে কাজটা, যে কোনো একটা বাদামের খোসা যেমন, সেরকম কোষ পর্দা থাকে। আর থাকে কোষ প্রাচীর। কোষ প্রাচীর প্রাণীদের থাকে না, কোষ প্রাচীর থাকে উদ্ভিদ দেহে। উদ্ভিদ দেহে কোষ প্রাচীরটা, এই কারণে কোষ প্রাচীর খুব শক্ত হয়। এই কারণে আমরা দেখব আমাদের প্রাণী দেহ যতটা নরম, উদ্ভিদ দেহ কিন্তু তার চেয়ে অনেক বেশি, কাষ্ঠল অনেক বেশি শক্ত হয়। তার কারণই হচ্ছে এই উদ্ভিদ দেহের কোষ পর্দার বাইরের দিকে আরেকটা শক্ত আবরণ থাকে, যেটাকে আমরা বলি কোষ প্রাচীর। তো কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ দেহে দেখতে পাওয়া যায়। কোষ পর্দাটা উদ্ভিদ দেহেও থাকে, প্রাণী দেহেও থাকে। আর কোষের ভেতরে, মানে ওই পর্দার ভেতরে যাবতীয় সমস্ত যে জিনিসপত্র, সেগুলোকে একসাথে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। আবার প্রোটোপ্লাজমকে আমরা মূল দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। কোষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা প্রোটোপ্লাজমের মধ্যে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস, কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। আর কোষ রসের মধ্যে ভাসমান বিভিন্ন যে অঙ্গাণুগুলো থাকে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, গলগি বডি, এইগুলো সমস্ত এই সাইটোপ্লাজম, এই অংশটা নিয়ে পুরোটাই হচ্ছে সাইটোপ্লাজম। তো এই হচ্ছে কোষের ভেতরকার মূল অংশগুলো। এইবার এই যে আমি কোষটা এঁকেছি বা এই যে বিষয়টা বললাম, এটা হচ্ছে উন্নত ধরনের কোষ, ইউক্যারিওটিক কোষ। তাহলে অনুন্নত ধরনের কোষটা আবার কি জিনিস? এটা তো উন্নত কোষ, উন্নত সমস্ত প্রাণীতে এবং উদ্ভিদ দেহে ইউক্যারিওটিক কোষ দেখতে পাওয়া যায়। আরেক ধরনের প্রাচীন ধরনের কোষ থাকে, অর্থাৎ আমরা তো জানি যে আমাদের জীবের উৎপত্তি যখন হয়েছিল তখন সমুদ্র থেকে হয়েছিল এবং সেখানে এককোষী প্রাণী ছিল, সেখানে আস্তে 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 সেটা ডেভেলপ করে নানা রকম প্রাণী তৈরি হয়েছে। তো একেবারে প্রথমের দিকের পর্যায়ের এই সমস্ত অঙ্গাণু সব কিছু থাকবে না। একবারে প্রাইমারি যে কোষটা, প্রথম যে উৎপন্ন কোষ, সেটাকে বলা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। এটা খুব একটা উন্নত নয়, এর মধ্যে ওই সব কিছু পরিষ্কার থাকে না, পর্দা টর্দা থাকে না, এরকম ব্যাকটেরিয়াতে কিছু ব্যাকটেরিয়া
এরকম কোষ দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা প্রোক্যারিওটিক কোষ বলি। এর মধ্যে অসম্পূর্ণ কোষ আমরা বলতে পারি, এটা অসম্পূর্ণ কোষ, এটা খুব একটা উন্নত কোষ নয়। ইউক্যারিওটিক কোষ হচ্ছে সম্পূর্ণ কোষ, যেটা আমরা বাস্তব, যেটা এই আমরা যেটা দেখলাম এই এত কিছু থাকে, এগুলো সব ইউক্যারিওটিক কোষে থাকে। আর এক ধরনের কোষ দেখতে পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে মেসোক্যারিওটিক কোষ। এখানে দুটোরই বৈশিষ্ট্য থাকে, ইউক্যারিওটিকের মতো কিছুটা, আবার কিছুটা প্রোক্যারিওটিকের মতো। এই দুটোর মাঝামাঝি একটা অংশ, সেটাকে বলা হচ্ছে মেসোক্যারিওটিক কোষ। তো এই 3 ধরনের কোষ দেখতে পাওয়া যায়। আমাদের চর্চার যে জিনিসটা, আমরা যে জিনিসটা নিয়ে জানবো, সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। এই যেটা ছবি আঁকা আছে, যেটা এতক্ষণ বললাম। তো ইউক্যারিওটিক কোষ যেটা বললাম, বাইরের একদম বাইরের আবরণটাকে বলা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা এর কাজ হচ্ছে কোষের ভেতরকার প্রোটোপ্লাজমকে রক্ষা করা। আর উদ্ভিদ দেহে কোষ প্রাচীর থাকে, এর বাইরে আরও একটা আবরণী উদ্ভিদ দেহে থাকে, সেটাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীরের কাজ হচ্ছে সেই একই, কোষের ভেতরের যে অংশটাকে সেটাকে রক্ষা করা। আর কোষ প্রাচীর কিন্তু মৃত, কোষ প্রাচীর মৃত, এটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। কোষ পর্দা সজীব, কিন্তু কোষ প্রাচীর যেটা উদ্ভিদ দেহে শুধুমাত্র থাকে, এটা কিন্তু মৃত উপাদান, এটা সজীব নয়। আর এরপর আমরা চলে যাব একদম প্রোটোপ্লাজমের মধ্যে, অর্থাৎ কোষের ভেতরে ঢুকে পড়ব। কোষের ভেতরে ঢুকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এখানে গোলাকার যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে আবার 4টে উপাদান থাকে। নিউক্লিয়াসটা হচ্ছে সবচেয়ে ঘন হয়, প্রায় গোলাকার এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা নিউক্লিয়াস। এর মধ্যে কি কি থাকে? নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসকে ঘিরে বাইরে যে পর্দাটা থাকে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয় পর্দা। স্বাভাবিক, কোষের মধ্যেও যেমন পর্দা আছে, এই নিউক্লিয়াসের মধ্যেও তেমনি নিউক্লিয় পর্দা আছে। আর রয়েছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মধ্যে আরএনএ আর প্রোটিন, আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি এই যে উজ্জ্বল একটা গোলাকার যে অংশ, এই যে অংশটা এখানে যে নীল রঙের এই যে আমি করলাম এখানটা উজ্জ্বল অংশ, এইটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। আর কি থাকে? আর থাকে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজম, অর্থাৎ এর মধ্যে প্লাজম মানে হচ্ছে এর মধ্যে একটা রস থাকে, এর মধ্যে একটা রস থাকে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয় প্লাজম। আর থাকে এই যে জালের মতো যেটা রয়েছে, সেটাকে বলা হয় নিউক্লিয় নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা। আমরা কোষ বিভাজন দেখব, এরপরে কোষ কীভাবে বিভাগিত হয়, নতুন কোষ কীভাবে তৈরি হয় সেটাও দেখব। তো সেখানে দেখব এই নিউক্লিয় জালিকার একটা কাজ আছে। তো এই যে পেঁচানো সুতোর মতো পেঁচানো যে অংশটার ভেতরে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয় জালিকা। তাহলে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় প্লাজম আর নিউক্লিয় জালিকা, এটা দিয়ে নিউক্লিয়াস তৈরি। নিউক্লিয়াসের কাজ কি, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিউক্লিয়াসকে আমরা কেন এত গুরুত্ব দিচ্ছি, আমরা কোষের মস্তিষ্ক কেন বলছি? কারণ কোষের মধ্যে নানান রকম রাসায়নিক বিক্রিয়া হয়, সেই বিক্রিয়াকে কন্ট্রোল করে এটা, কোষ বিভাজনকে কন্ট্রোল করে, এবং প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা প্রাণীর যে বৈশিষ্ট্য আমরা জানি, সেগুলো বংশ পরম্পরায় বাহিত হয় জিনের মাধ্যমে। এই নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু সেই জিনিসটা থাকে। তাহলে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা দেহে, একটা মানুষের দেহে সবচেয়ে তার বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় যাচ্ছে, এবং তার জন্য কে দায়ী? তার জন্য কিন্তু এই নিউক্লিয়াস দায়ী। নিউক্লিয়াসের মধ্যে এই যে অংশ ডিএনএ আরএনএ, এইটাই কিন্তু বয়ে নিয়ে যাচ্ছে বংশগতি। সুতরাং আমরা বুঝতে পারছি নিউক্লিয়াস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ একটা কোষের। নিউক্লিয়াস সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সমস্ত রকমের বিক্রিয়া সব কিছু নিয়ন্ত্রণ করছে নিউক্লিয়াস, এটা মনে রাখতে হবে। এরপর নিউক্লিয়াস হলো, এরপর আমরা চলে যাব সাইটোপ্লাজম, অর্থাৎ এই যে আরও যে সমস্ত জিনিসগুলো কোষের মধ্যে রয়েছে, সেই সব সাইটোপ্লাজমের মধ্যে থাকে। মাইটোকন্ড্রিয়া, এই যে অংশটা দেখতে পাচ্ছি আমরা কোষের মধ্যে, এটাকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা কি বা এর কাজটা কি? মাইটোকন্ড্রিয়ার মূল কাজ হচ্ছে
কোষের মধ্যে যে বিক্রিয়া হয় শ্বসনের ক্রেবস চক্র, সেই ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। তো তাতে কি হলো, তাতে হলো কি এখানে এটিপি তৈরি হয়, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা সালোক সংশ্লেষে আমরা দেখব। এটিপি খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ কোষের মধ্যে একমাত্র জিনিস যার মধ্যে শক্তি সঞ্চিত থাকে, শক্তি সঞ্চিত থাকে, শুধু এই এটিপির মধ্যেই শক্তি সঞ্চয় সম্ভব। তো এই এটিপির মধ্যে থাকে এবং এটা এই মাইটোকন্ড্রিয়াতেই তৈরি হয়। এই জন্যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস, পাওয়ার হাউস অফ দ্য সেল, একটা কোষের শক্তি ঘর, শক্তি ঘর, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যেই এই এটিপিটা তৈরি হয়। ঠিক আছে, তো মাইটোকন্ড্রিয়া খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, সমস্ত শক্তি উৎপন্ন হচ্ছে এর মধ্যে। এবং খুব ইন্টারেস্টিং জিনিস একটা, এই যে আমাদের হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে পেশি আছে, সেই পেশিটা সারা জীবন, যতক্ষণ জীবন আছে সেই পেশি কিন্তু ধুকপুক ধুকপুক করেই চলেছে। তো এই যে শক্তি সারাক্ষণ সারা জীবন ধরে এটা এই যে স্পন্দন তৈরি করা, এই শক্তি কোথা থেকে আসে? এই শক্তি আসে কারণ হচ্ছে এই হৃৎপেশির মধ্যে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে, প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে যারা শক্তি এই এটিপিটা তৈরি করে। তাহলে বুঝতে পারছি আমরা মাইটোকন্ড্রিয়ার পাওয়ারটা কতটা, মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব কতটা। তো এটা একটা হলো। আর রয়েছে গলগি বডি, গলগি বডি। গোলাকার অংশ দেখতেই পাচ্ছি আমরা, গোলাকার অংশ। উদ্ভিদের মধ্যে যে গলগি বডি থাকে সেটাকে আবার ডিকটিওজোম বলা হয়। এসব নাম টামগুলো একটু মনে রাখতে হবে, জিজ্ঞাসা করা হয়। উদ্ভিদের মধ্যে যে গলগি বডি সেটাকে বলা হয় ডিকটিওজোম, এটা মনে রাখতে হবে। আর এর কাজ হচ্ছে বিভিন্ন রকম হরমোন টরমোন এই সমস্ত ক্ষরণ করা, এইসব করা, এটা হচ্ছে গলগি বডির কাজ। কোষের মধ্যে তো বিভিন্ন রকম কেমিক্যাল প্রসেস চালাতে হয়, তো সেই চালানোর কাজটাই কিন্তু হচ্ছে আমাদের গলগি বডির কাজ। তারপর রয়েছে প্লাস্টিড, প্লাস্টিড যেটা উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়, সব সাইটোপ্লাজমের মধ্যেই রয়েছে প্লাস্টিড। আমরা সালোক সংশ্লেষে আবার দেখব এই প্লাস্টিডের কি গুরুত্ব, এটা আমরা দেখব। তো প্লাস্টিড দু ধরনের হয়ে থাকে, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। আমরা জানি ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের হয়, যেটা সালোক সংশ্লেষ করে থাকে, তো সেই এটা কিন্তু এই প্লাস্টিডেরই অংশ। ওকে, তো এটাও সাইটোপ্লাজমের অংশ। প্লাস্টিড আরও অনেক ধরনের প্লাস্টিড থাকে। উদ্ভিদের ওই যে গ্লুকোজ তৈরি হয় সালোক সংশ্লেষের মাধ্যমে, উদ্ভিদ তো গ্লুকোজ তৈরি করে, সেই গ্লুকোজটা শ্বেতসারে পরিণত হয় এবং সঞ্চিত রাখে। তো অ্যামাইলোপ্লাস্ট বলে একটা প্লাস্টিড আছে যেটা ওই শ্বেতসারটাকে ধরে রাখে। তো এরকম বিভিন্ন রকম কাজ, সালোক সংশ্লেষ করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদের যে বিভিন্ন অঙ্গ তার বিভিন্ন কালার তৈরি করা। এই যে সবুজ, সবুজটা হয় কোরোপ্লাস্টের জন্য, কোরোপ্লাস্টও ওয়ান টাইপ অফ প্লাস্টিড। তো এইসব হচ্ছে প্লাস্টিডের মূল কাজ, অনেক অনেক গুরুত্ব রয়েছে প্লাস্টিডের। আর রয়েছে সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমের আকৃতি অনেক ঢোলের মতো, এরকম টাইপের সেন্ট্রোজোম, বেশ চকচকে হয়, উজ্জ্বল হয়। এবং এর মূল কাজ হচ্ছে প্রাণীকোষ যখন বিভাজিত হয়, আমরা একটু পরেই দেখব প্রাণীকোষ কীভাবে বিভাজিত হয়। তো সেন্ট্রোজোমের কাজ হচ্ছে বেম তন্তু গঠন করা, এরকম বেম তন্তু গঠন করা সেন্ট্রোজোমের প্রধান কাজ। অর্থাৎ আমরা সরাসরি বলতে পারি কোষ বিভাজনে সাহায্য করাই হচ্ছে সেন্ট্রোজোমের মূল কাজ। আর রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে, এই অংশটা, এটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, থলির মতো অংশ। কিন্তু এর কাজ হচ্ছে, এই কোষটা তো পুরোপুরি একটা থকথকে পদার্থ দিয়ে ভর্তি, তো কোষটাকে তো ধরে রাখতে হবে, কোষের আকৃতিটা তো ধরে রাখতে হবে। কোষের আকৃতিটা ধরে রাখাই হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এটা একটা স্পঞ্জের মতো ফাঁকা অংশ যেটা কিনা কোষের আকৃতিটাকে ঠিকঠাক বজায় রাখে। তো এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাও সাইটোপ্লাজমের মধ্যেই থাকে, ভেসে থাকে এবং কোষের আকৃতি দেয়। আর থাকে রাইবোজোম,
খুব গুরুত্বপূর্ণ অঙ্গাণু। রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষ করে। প্রোটিন সংশ্লেষ করা, প্রোটিন তৈরি করাতে বিরাট বড় ভূমিকা রয়েছে রাইবোজোম। রাইবোজোম তো এটাও কিন্তু এর মধ্যেই রয়েছে, এর মধ্যেই থাকে রাইবোজোম, প্রোটিন সংশ্লেষ করে। আর থাকে খুব ইন্টারেস্টিং লাইসোজোম। লাইসোজোম এরকম একটা লাইসোজোম, এটা একটা থলির মতো, একটা ব্যাগের মতো দেখতে। এর কাজ হচ্ছে কোষের মধ্যে যদি খারাপ কিছু ঢুকে পড়ে, সেটা যা কিছু হতে পারে, সেইটাকে ধ্বংস করা, সেটাকে নষ্ট করে দেয়া, লাইসোজোমের এটা হচ্ছে কাজ। খুব গুরুত্বপূর্ণ অঙ্গাণু, তাহলে বোঝাই যাচ্ছে লড়াই করে থাকে লাইসোজোম। একটা থলির মতো হয়, থলির যা ঢুকলো থলির মধ্যে সেটা ঢুকিয়ে নিল, ঢুকিয়ে নিয়ে সেটাকে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নষ্ট করে দিল। এটা হচ্ছে লাইসোজোমের কাজ। আর লাইসোজোম এই যে ধ্বংস করে বলে, কোষীয় অঙ্গাণুকে ধ্বংস করে দেয়। হয়তো দেখা গেল একটা মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়াটার কাজ করতে পারছে না, সেটা খারাপ হয়ে গেছে যে কোনো কারণে, সেই মাইটোকন্ড্রিয়াটাকে ধ্বংস করে দেওয়া, এটাও কিন্তু লাইসোজোমের কাজ। এই জন্যে লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ, আত্মঘাতী থলি। এটা একটা থলির মতো দেখতে, সেজন্যে আত্মঘাতী থলি বলা হচ্ছে লাইসোজোমকে। তো প্রত্যেকটা অঙ্গাণু আমরা দেখলাম তাদের নির্দিষ্ট কাজ রয়েছে এবং খুব ইন্টারেস্টিং, তারা সমস্ত কাজ এগুলো করে থাকে এবং একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয় এদের আকৃতি, এবং এরা কিন্তু প্রতিনিয়ত আমাদের শরীরে কাজ করে চলেছে বলেই শরীরটা কিন্তু জীবিত রয়েছে। প্রত্যেক প্রাণী জীবিত রয়েছে, প্রত্যেক উদ্ভিদ জীবিত রয়েছে, কারণ কোষ তার কাজ কিন্তু অনবরত নিরন্তর চালাচ্ছে। তো এই সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো দেখতে পাওয়া যায়। আর কিছু ইনফরমেশান এখান থেকে একটু মনে রাখতে হয়। আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ কোনটা? সবচেয়ে ক্ষুদ্রতম কোষ মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রকমের কোষ আছে, যত প্রাণী উদ্ভিদ আছে, তার মধ্যে সবচেয়ে ছোট কোষ কোনটা? সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা লেডলাই। মাইক্রোপ্লাজমা লেডলাই এবং মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এইটা হচ্ছে সবচেয়ে ছোট কোষ। সবচেয়ে বড় কোষ কোনটা? সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ। উট পাখির ডিম, তো এটা মনে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা বললেন মাইক্রোপ্লাজমা লেডলাই, আর একটা কি বললেন? মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইক্রোপ্লাজমা লেডলাই, মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এই দুটো হচ্ছে সবচেয়ে ছোট ব্যাকটেরিয়া, দুটোই ব্যাকটেরিয়া কোষ। যাই হোক, সেটা মনে রাখার প্রয়োজন নেই, সবচেয়ে ছোট কোষ এটা মনে রাখলেই চলবে। আর সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিম, ওটা ক্লিয়ার করে বুঝতে পারলাম না, লেডলাইয়ের পর যেটা বলছেন। মাইক্রোপ্লাজমা লেডলাই আর একটা হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ওকে, হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে আমাদের কোষ, কোষীয় বিভিন্ন অঙ্গাণু। এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ তো বৃদ্ধি হয়, বা যে কোনো প্রাণী উদ্ভিদ সকলের বৃদ্ধি হয়। এই বৃদ্ধি হওয়ার মূলে হচ্ছে কোষ বিভাজন। একটা কোষ থেকে আরেকটা কোষ হয়, সেই কোষটা আবার পরিণত হয়, আবার নতুন কোষ হয়। এভাবে কোষ বিভাজন হতে হতে শরীরের বৃদ্ধি হয়ে থাকে। সুতরাং কোষ বিভাজনটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা প্রসেস, গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। তো কোষ বিভাজন কিভাবে হয়, কি ঘটনা ঘটে, সেটা আমরা এখানে জানব। কোষ বিভাজন। একটা কোষ থেকে নতুন কোষ তৈরি হচ্ছে, কোষ বিভাজন বলা হচ্ছে। এবার কোষ বিভাজন
তিনটে প্রসেস আছে, তিনভাবে কোষ বিভাজন হতে পারে। একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস, আর একটা হচ্ছে অ্যামাইটোসিস। এই তিনটে প্রক্রিয়া রয়েছে। আর কোষ বিভাজন হবে মানে একটা কোষ থেকেই হবে। এবার যখন নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসটা যখন ভাঙছে, যখন বিভাজিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনোসিস। ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমটা যখন ভাঙছে তখন তাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। এই টার্মগুলো মনে রাখতে হবে। এই টার্ম থেকে সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, বা আমরা এর পরেও যখন বলবো সেগুলো মনে রাখতে হবে। নিউক্লিয়াসটা যখন দুটো হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিস, এগুলো যখন নতুন সাইটোপ্লাজম আবার সব তৈরি হচ্ছে, সাইটোপ্লাজমের ভেতরে মাইটোকন্ড্রিয়া সব যখন নতুন তৈরি হচ্ছে আবার সেকেন্ড টার্মের জন্য নতুন, তখন সেটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। এই ঘটনাটা এটা মনে রাখতে হবে। আর মাইটোসিস জিনিসটা কি? মাইটোসিসে কি হয়, নিউক্লিয়াসটা একবারই বিভাজিত হয়। মাইটোসিস এটা তো একটা কোষ বিভাজনের প্রক্রিয়া। এই যে নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়। হয়ে যখন কোষ তৈরি হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে মাইটোসিস। তাহলে মিওসিসে কি হয়? মিওসিসে হয় কি, নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হয় এবং চারটে মানে ফাইনালি চারটে কোষ তৈরি হয়। নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করলো, এরা আবার নতুন কোষগুলো তৈরি করছে, এরা বিভাজিত হচ্ছে, অর্থাৎ ফাইনালি চারটে কোষ তৈরি হচ্ছে। মিওসিসের ক্ষেত্রে এটা হয়। মাইটোসিসের ক্ষেত্রে একটা বিভাজিত হলো, সেখান থেকে এরকমভাবে দুটো তৈরি হলো, মাইটোসিস। কিন্তু মিওসিসে হচ্ছে কি ডাবল হয়ে যাচ্ছে, চারটে, এখানে ফাইনালি চারটে হয়ে যাচ্ছে কোষ। এই তফাৎটা মনে রাখতে হবে। মিওসিসের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। আর এই মাইটোসিস মিওসিস একটু জটিল প্রক্রিয়া, মানে শুধু তো নিউক্লিয়াস বিভাজন হচ্ছে না, তার সাথে আরও অনেক ঘটনা ঘটছে, সেটা আমি আসবো। অ্যামাইটোসিসের ক্ষেত্রে কি হয়, অ্যামাইটোসিস অতটা উন্নত প্রক্রিয়া নয়। সরাসরি একটা কোষ বিভাজিত হয়ে আরও দুটো কোষে পরিণত হয়। যেমনটা হয় একদম নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো, এককোষী প্রাণী, যেমন অ্যামিবা, ব্যাকটেরিয়া, এরা ছিল একটা, হয়ে গেল দুটো। একটা অ্যামিবা হচ্ছে একটা এককোষী প্রাণী, এরকম ধরনের অ্যামিবা একদম এককোষী প্রাণী। এরা যখন বিভাজিত হয় জাস্ট দুটো দ্বিখণ্ডিত হয়ে গেল, একটা থেকে আরও দুটো হয়ে গেল, দুটো প্রাণী, দুটো অ্যামিবা হয়ে গেল। এই ঘটনাটা হয়, এটাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস। ওকে, অ্যামাইটোসিস হচ্ছে একটা অনুন্নত প্রক্রিয়া, একদমই এককোষী প্রাণীর দেহে এটা দেখতে পাওয়া যায়। যে প্রাণীর একটাই মাত্র কোষ আছে, সেই একটা মাত্র কোষেই তার জীবন ধারণ সব কিছু, সেটা অ্যামাইটোসিস হলো। এবার আমরা দেখব মাইটোসিসের কী কী মানে ধাপ আছে। হঠাৎ করে তো বিভাজিত হয় না, হঠাৎ করে হয় এই অ্যামাইটোসিস, কিন্তু মাইটোসিস অনেকগুলো ধাপে হয়। কী কী ধাপে হয়? চারটে ধাপ রয়েছে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রো, মেটা, অ্যানা, টেলো। প্রোফেজে কি হয়? প্রোফেজের সময় কোষগুলো ধীরে ধীরে আকৃতিটা হ্রাস পেতে থাকে। ক্রোমোজোমের ভেতরের যে অংশগুলো থাকে, এই যে নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোম, এই জালিকাকার যে অংশগুলো ক্রোমোজোম থাকছে, সেইগুলো আকৃতি কমে যায়, আরও বেশি জড়িয়ে কুণ্ডলীকৃত হয়ে যায়। এই ঘটনাটা প্রোফেজের মধ্যে দেখতে পাওয়া যায়। একেবারে প্রথম যে ধাপ, সেটাই হচ্ছে প্রোফেজ।
তারপর হচ্ছে মেটাফেজ। মেটাফেজে কি হয়, নিউক্লিয় পর্দা নিউক্লিয় লাশ চলে যায়, অর্থাৎ এই যে আমরা ভেতরে নিউক্লিয় পর্দা টর্দা দেখলাম এগুলো আর দেখতে পাওয়া যায় না, এগুলো চলে যায়। আর ক্রোমোজোমগুলো বেম তন্তু তৈরি হয় এই সময়, বেম তন্তু এরকম ধরনের বেম তন্তু তৈরি হয়। ক্রোমোজোমগুলো এই প্রান্তে প্রান্তে চলে যায়। অ্যানাফেজ এরপর, মেটাফেজের পরে অ্যানাফেজ। এই সময় সেন্ট্রোমিয়ার, যেটা একটু আগে বলছিলাম সেন্ট্রোজোম থেকে সেন্ট্রোজোমটা বিভক্ত হয়ে সেন্ট্রোমিয়ার তৈরি হয় এবং সেটা দুদিকে বিপরীত দিকে এই দিকে চলে যেতে থাকে, আলাদা আলাদা উল্টো দিকে চলে যেতে থাকে। তো এই সময় নানান ধরনের ক্রোমোজোমের যে জালিকা থাকে এরকমভাবে বিভক্ত হয়ে যায় জালিকাগুলো, এবং বিভক্ত হয়ে গিয়ে বিভিন্ন টাইপের এখানে ফর্ম তৈরি করে, এলের মতো এরকম ধরনের এল, আই লম্বা এরকম এরকম ধরনের, বা জে এরকম ধরনের নানা রকম আকৃতি তৈরি করে। এটা কেন বলছি, কারণ এটা জিজ্ঞাসা করা হয়। এই ধরনের আকৃতিটা অ্যানাফেজ দশায় ভি, আই, জে, এল এরকম আকৃতি তৈরি করে ক্রোমোজোমগুলো, ঠিক আছে। আর ফাইনালি হচ্ছে টেলোফেজ। টেলোফেজ দশায় কি হয়, ক্রোমোজোমগুলো প্রাথমিক অবস্থায় এখানে এখানে অবস্থান করছিল, পরে সেগুলো এইখানে একদম এই কোষের দিকে এদিকে চলে যায়, এখান থেকে এদিকে এদিকে চলে যায়। চলে যাওয়ার পরে কি হয়, নিউক্লিয় পর্দা আবার চলে আসে, নিউক্লিয় পর্দা আবার চলে আসে এখানে, যেটা অবলুপ্ত হয়েছিল। বিভাজনের সময় যদি পর্দা থাকতো তাহলে তো পর্দাটা কেটে আবার বিভাজিত হতে পারে না, নর্মাল ব্যাপার। এখানে প্রথমে পর্দাটা চলে যায়, পর্দাটা চলে যাওয়ার পরে এইসব এই ক্রোমোজোমগুলো এগুলো একটা সজ্জিত হয়ে যায়, নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হয়ে যায়, যেটা এখানে আমি দেখাচ্ছি ছোট করে এরকমভাবে। তারপর এগুলো দুটো বিভক্ত হয়ে দুটো আলাদা হয়ে যায়, এদিকে চলে যায় একটা, এদিকে একটা চলে যায়। এই যে দুটো ডিভিশন, দুটো আলাদা হয়ে গেল। এবারে কি হলো, দুটো নতুন নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, ঠিক আছে। খুব সিম্পল ব্যাপার। এখানে এই পর্দাটা চলে গেল, ভ্যানিস, পর্দা ভ্যানিস। এখানকার যে জালিকাগুলো সেগুলো নির্দিষ্ট আকৃতি পাচ্ছে এবং দুদিকে সরে যাচ্ছে, একদিকে এদিকে সরে গেল, এদিকে সরে গেল, এখানে একটা নিউক্লিয়াস তৈরি হলো, এখানে একটা নিউক্লিয়াস তৈরি হলো। এই ঘটনাটা হচ্ছে চারটে পর্যায়ে হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। হলো, দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল। তো এইভাবে কোষের মধ্যে ডিভিশনটা ঘটে। এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনটা হলো ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিসটা খুবই ইজি, মানে এই যে অঙ্গাণুগুলো এখানে দুটো আলাদা আলাদা ডিভিশন হয়ে যায়, আলাদা আলাদা ডিভিশন হয়ে গিয়ে একটা নিউক্লিয়াস দিয়ে একটা কোষ হয়ে গেল, এদিকে এদিকে আরেকটা নিউক্লিয়াস দিয়ে আরেকটা কোষ হয়ে গেল। এইভাবে খুব সিম্পলি ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস প্রসেসের মাধ্যমে একটা পুরো মাইটোসিস এরকম প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের মাধ্যমে হয়ে যাচ্ছে, ঠিক আছে। বোঝা গেছে? না বোঝা গেলে বলো আরেকবার, কোথায় কি সমস্যা হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। মাইটোসিসের বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে এরকম, জাস্ট ডিভিশন হয়ে যায়, একটা কোষ থেকে নতুনভাবে দুটো কোষ তৈরি হয়। ওকে। আর মিওসিসের ক্ষেত্রেও একই হয়, কিন্তু ওই যে চারটে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ওই চারটে নিউক্লিয়াস দুবার বিভাজন হচ্ছে, তো ফাইনালি সেটা তাহলে চারটে হয়ে যাচ্ছে, একটা থেকে দুটো, দুটো থেকে আরও দুটো, তাহলে চারটে হয়ে যাচ্ছে। এরকমভাবে মিওসিস বিভাজনটা হচ্ছে। স্যার বেমতন্তুটা কোন দশায় যেন গঠন হয়? বেমতন্তু হচ্ছে মেটাফেজ, এটা ঠিক আছে। ঠিক। এটা মানে জিজ্ঞাসা করা হয় বেমতন্তু কোনটাতে গঠন হচ্ছে, কোনটাতে ক্রোমোজোমগুলোর আকৃতি ওরকম হচ্ছে, ফাইনালি নিউক্লিয়াস আবার চলে আসছে, নিউক্লিয় পর্দা চলে আসছে, সেটা টেলোফেজে হচ্ছে, বেম গঠিত হচ্ছে মেটাফেজে। ওই যে বেম তন্তু যেটা যেটা ওই খাঁচার মতো যে অংশটা, তন্তুর মতো যে অংশটা, এটা কিন্তু মেটাফেজে তৈরি হয়। এটাই হচ্ছে দুদিকে ডিভিশনটা হওয়ার মূল কারণ, মানে এর সাথে এখানে যে ক্রোমোজোমগুলো ছিল সেইগুলো দুটো দুদিকে চলে যাচ্ছে, এখানে এখানে কিছু চলে যাচ্ছে এদিকে, কিছু চলে যাচ্ছে এদিকে, দিয়ে এখানে আবার
নতুন কোষ হয়ে যাচ্ছে, এখানে একটা নতুন কোষ হয়ে যাচ্ছে, এইভাবে একটা কোষ বিভাজিত হচ্ছে এবং সেটাকে আমরা বিভিন্ন দশায় নাম দিচ্ছি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এই জিনিসটা এখানে দেখতে পাওয়া যায়। এইবার কোষ তো সবসময় বিভাজিত হয় না, স্বাভাবিক। কোষ কি সারা জীবন ধরে সবসময় বিভাজিত হতেই থাকবে? সেটা হয় না। তাহলে কোষ যখন বিভাজিত হয় না, কোষ যখন বিশ্রামরত অবস্থায় থাকে, তখন সেটা হচ্ছে ইন্টারফেজ। ঠিক আছে, নর্মাল অবস্থা, এই যে আমরা কোষটা এঁকেছি, কোষটা স্থির আছে, স্বাভাবিক আছে, এটাকে বলা হচ্ছে ইন্টারফেজ, কোষ বিশ্রাম নিচ্ছে। ঠিক আছে, এবার ইন্টারফেজকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়, G1, S, G2 এরকম ভাগে ভাগ করা হয়। G1 যখন হয় তখন এখানে কোষের মধ্যেকার রাইবোজোম, প্রোটিন এগুলো তৈরি হয়। এসের মধ্যে এস দশায় এইটা জিজ্ঞাসা করা হয়, ইন্টারফেজের এস দশাতে কি হয়? এখানে ডিএনএ প্রতিলিপি তৈরি হয়, ডিএনএটা এখানে তৈরি হয়। আর G2-তে আরএনএ তৈরি হয়, উৎসেচক বের হয়, উৎসেচক সংশ্লেষ হয়, কোষ অঙ্গাণু তৈরি হয়, এগুলো সব তৈরি হয় G2-তে। তাহলে G1-এ কি হচ্ছে? G1-এ রাইবোজোম, প্রোটিন এগুলো তৈরি হচ্ছে, এসএতে হচ্ছে ডিএনএ, G2-তে হচ্ছে আরএনএ, আর উৎসেচক, কোষ অঙ্গাণু এইগুলো। আর এই যে স্যার জি1টা কি বললেন স্যার? G1 হচ্ছে রাইবোজোম, প্রোটিন এগুলো তৈরি হয় নর্মাল অবস্থায়, কোষ যখন বিভাজিত হচ্ছে না, বিশ্রামরত অবস্থায় আছে, তখন এটা হচ্ছে। আর এসে হচ্ছে ডিএনএ তৈরি হচ্ছে, G2-তে আরএনএ হচ্ছে, এবং আর অন্যান্য কোষ অঙ্গাণু, নানা রকম উৎসেচক, তুৎসেচক এই সমস্ত বের হচ্ছে। এটা হচ্ছে ইন্টারফেজ দশা, নর্মাল দশাটা হচ্ছে ইন্টারফেজ দশা। এবার ইন্টারফেস দশা হলো এই যে চারটে দশা বললাম, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, কোষ বিভাজনের যে চারটে দশা, সেইটা এক মিনিট, হ্যাঁ, তো এই যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ, এই চারটেকে বলা হচ্ছে এম দশা। এম মানে যখন বিভাজিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে এম দশা, আর যখন সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডি দশা। ওকে, তাহলে একটা হচ্ছে ইন্টারফেজ, যখন কোষ বিভাজিত হচ্ছে না, ইন্টারফেজ। আর বিভাজনের সময় যখন ক্যারিওকাইনেসিস হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াস যখন বিভাজিত হচ্ছে, তখন বলা হচ্ছে এম দশা। আর যখন সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে ডি দশা, অর্থাৎ এম আর ডি এটা হচ্ছে কোষ বিভাজনেরই দশা। ওকে, আর একটা কোষ যদি G0 দশায় চলে যায়, G0, তার মানে সেই কোষটা হচ্ছে একদমই আর কখনোই বিভাজিত হবে না। এই দশাটা যদি ফিক্সড হয়ে যায় তখন সেই কোষটা আর বিভাজিত হয় না। ঠিক আছে, যেমন হচ্ছে স্নায়ু কোষ, আমাদের স্নায়ু কোষ কিন্তু বিভাজিত হয় না, স্নায়ু কোষ একদম G0 দশায় থাকে, সেটাতে আর বিভাজিত হয় না। ওকে, এই হচ্ছে বিষয়। বোঝা গেছে আশা করছি, কিছু না বোঝা গেলে কোনো প্রশ্ন থাকলে আমি করতে বলবো। স্যার স্নায়ু কোষ বিভাজিত হয় না, একটু বলেন তো। হ্যাঁ, স্নায়ু কোষের ক্ষেত্রে এই যে আমি যে বললাম, যে কোষটা বিভাজিত হচ্ছে না যখন, তখন সেটা হচ্ছে G0 দশা বলা হচ্ছে, যে কোষটা আর নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কোষের মধ্যে আর ওই বিভাজনের জন্য যে প্রয়োজনীয় জিনিস সেগুলো আর হচ্ছে না, সেটা হচ্ছে G0 দশা। এবার যে কোষটা G0 দশা একদম ফিক্সড হয়ে গেছে, স্থায়ী হয়ে গেছে, সেই কোষটা আর বিভাজিত তাহলে হবে না। এবং এটার উদাহরণ হচ্ছে স্নায়ুকোষ। স্নায়ুকোষ G0 দশায় চলে যায়, G0 দশাতেই থাকে, তো এই কারণে স্নায়ুকোষ আর বিভাজিত হয় না। ঠিক আছে, তাহলে স্যার নতুন স্নায়ুকোষ তাহলে তৈরি হয় কি করে?
স্নায়ুকোষ নতুন তো আলাদা করে তৈরি হয় না, স্নায়ুকোষ প্রথমে যেটা থাকে সেটাই সেরকমভাবেই থাকে। স্নায়ুকোষ এই জন্য নষ্ট হলে কিন্তু চট করে সেটা ফিরে আসে না, ঠিক আছে। স্নায়ুকোষ তো বাড়তে থাকে না, পরপর পরপর সেগুলো মানে একটা কোষই সেটা বাড়তে থাকে, কিন্তু সেখানে বিভাজিত হয়ে মানে যে বৃদ্ধি, সেই বিভাজিত হয়ে বৃদ্ধিটা হয় না। কোষের বৃদ্ধি হয়, মানে একটা মানুষ বা যে কোনো প্রাণী যখন বাড়ছে, বৃদ্ধি হচ্ছে, তখন কোষটা বাড়ছে, কিন্তু এর নতুন কোষ যে একটা কোষ বিভাজিত হয়ে আর একটা কোষ বিভাজিত হয়ে নতুন তৈরি হবে, সেই জিনিসটা কিন্তু হয় না, ঠিক আছে। ওকে। বলছি কোষ বিভাজনের আপনি 3টে প্রক্রিয়া বলেছেন, তার মধ্যে তাহলে আমাদের শরীরে কোন প্রক্রিয়াটা কার্যকরী হয়? আমাদের কোষ নর্মাল যে কোষ বিভাজন হয় সেটা মাইটোসিসে হয়, ঠিক আছে। আর ওই মিওসিস যেটা হয় সেটা হচ্ছে জনন কোষে মিওসিসটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। জনন কোষের মধ্যে মিওসিসটা দেখতে পাওয়া যায়। আর একদম নিম্ন শ্রেণীর যে প্রাণী, যেটা বললাম অ্যামিবা ট্যামিবা, তাদের মধ্যে অ্যামাইটোসিসটা দেখতে পাওয়া যায়। আর স্যার আপনি বললেন একটা কোষের অনেক ধরনের ভাগ থাকতে পারে, যদি একটা কোষের নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়া বাদ দিয়ে যদি কোনো একটা পার্টস যদি না থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে? প্রত্যেকটা অঙ্গাণুর তো একটা নির্দিষ্ট কাজ আছে, যেমন যেটা বললাম, যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না থাকলে কি হতো, কোষটা মানে ধরা যাক কেউ একটা ঘুষি মারলো, লাগলো কোথাও চোট, সেটা সেখানটা সেরকমই চুপসে থেকে যাবে, এরকম একদম এরকম বেঁকে থেকে গেল, কোষটা আগের অবস্থায় ফিরে আসবে না। কারণ কি, একটা নরম বস্তু, তাকে তো একটা আকৃতি দিতে হবে, তাকে তো একটা ধরে রাখতে হবে তার ভিতরে, একটা থকথকে জিনিস, কোষের মধ্যেই তো এগুলোর সব তো অধিকাংশই মানে রসের মধ্যে একটা ডুবে রয়েছে। তো এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি করছে, এর আকৃতিটা ধরে রাখছে, এই যে পুনরায় এই আকৃতি সেটা সেখানে ধরে রাখছে, এটাকে কোষটার মধ্যে সব কাজ চালাতে সাহায্য করছে, এটা এর কাজ। সেন্ট্রোজোম, তাহলে আমাদের শরীরে হ্যাঁ বলুন। আমাদের শরীরে যেটা আছে তাতে সব ধরনের পার্টস রয়েছে যে কোষটা রয়েছে। অবশ্যই, আমরা অবশ্যই ইউক্যারিওটিক, শুধু আমাদের কেন, যে কোনো মানে প্রাণী যেগুলো মানে সমস্ত বড় ধরনের প্রাণী যেগুলো সবার মধ্যেই এইটা, এই সমস্ত উপাদানগুলো, এই সমস্ত এগুলো দেখতে পাওয়া যায়। সমস্ত এগুলো মানে ইউক্যারিওটিক কোষ মানে সমস্ত ধরনেরই, শুধুমাত্র একেবারে যেগুলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব রয়েছে তাদের তাদের মধ্যে কিছু কিছুতে, সবার নয়, কিছু কিছুতে প্রোক্যারিওটিক কোষ দেখতে পাওয়া যায়, যার মধ্যে সমস্ত অঙ্গাণু থাকে না। আচ্ছা আপনি ক্ষুদ্রতম কোষের একটা নাম বলেছেন, তাহলে ওটা কি অনুন্নত জীবের? মাইক্রোপ্লাজমা লেড লাইট, হ্যাঁ, মাইক্রোপ্লাজমা লেড লাইট, ব্যাকটেরিয়ার হ্যাঁ বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকটেরিয়া, এটা কি হ্যাঁ ইউক্যারিওটিক কোষ অনুন্নত, না হ্যাঁ প্রোক্যারিওটিক কোষ? এটা প্রোক্যারিওট। প্রোক্যারিওটিক কোষ। আচ্ছা আর পাখির ডিমটা? উটপাখির ডিম অবশ্যই ইউক্যারিওটিক, ঠিক আছে। আর একটা সেটা হচ্ছে উদ্ভিদের মধ্যে যে গলগি বডি থাকে বলেছিলেন, ওটা স্পেলিংটা যদি একবার লিখে দেন। উদ্ভিদের গলগি বডিকে বলা হচ্ছে ডিকটিওজোম, জাস্ট আচ্ছা, একটা একবার নাম। spelling টা লিখে দিন। ডিকটিওজোম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে হয়, সেটা হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে খাঁজগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই যে এরকম ধরনের খাঁজ আছে, এই খাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি, ক্রিস্টি বলা হয়, ঠিক আছে। নোটসের মধ্যে সমস্ত ডিটেলস থাকবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর কিছু প্রশ্ন আছে? আরেকটা জিনিস ক্রোমোজোম থেকে একটু জেনে রাখা ভালো, সেটা হচ্ছে মানুষের দেহকোষের মধ্যে, কোষের মধ্যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, 23 জোড়া ক্রোমোজোম থাকে, যার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম। তাহলে আর এক জোড়া কি করে, আর এক জোড়া হচ্ছে অ্যালোজোম। নাম 22 জোড়া অটোজোম, এক জোড়া হচ্ছে অ্যালোজোম।
এই অ্যালোজোমটাই হচ্ছে, এই ক্রোমোজোমটাই মানুষের লিঙ্গ নির্ধারণ করে। অ্যালোজোমটাই লিঙ্গ নির্ধারণ করে। পুরুষদের ক্ষেত্রে হয় XY আর মহিলাদের ক্ষেত্রে হয় XX। ওকে, পুরুষদের ক্ষেত্রে XY আর মহিলাদের ক্ষেত্রে XX। এটা হচ্ছে এই যে এক জোড়া অ্যালোজোম আছে, ঠিক আছে, এটা ওয়ান টাইপ অফ ক্রোমোজোম। 22 জোড়া হচ্ছে অটোজোম থাকে আর এক জোড়া অ্যালোজোম থাকে। এই অ্যালোজোমটাই কোনো মানুষ সে পুরুষ হবে নাকি মহিলা হবে সেটা নির্ধারণ করে, ঠিক আছে। এটাকে আমরা সেক্স ক্রোমোজোমও বলতে পারি বা এটাকে অ্যালোজোমও বলা হয়। পুরুষদের দেহে এটা থাকে আর এটা মহিলাদের ডাবল XX। ওকে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আর পড়াতে পড়াতে অঙ্গাণুগুলোর যে কাজগুলো বলেছিলাম সেইগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ। রেকর্ডেড ক্লাসটাও থাকবে, তার সাথে ওই নোটসটাও থাকবে, দুটো একসাথে দেখে নিলে এখানে এগুলো সমস্ত কিছুই কভার হয়ে যাবে। স্যার, হ্যাঁ বলুন। স্যার বলছিলাম আপনি যখন মাইটোকন্ড্রিয়া বোঝাচ্ছিলেন তখন ক্রেবস চক্রর নাম নিয়েছেন। ক্রেবস চক্র জিনিসটা কি স্যার? ওটা সালোক সংশ্লেষের একটা প্রসেস। আচ্ছা, অফ করুন, অডিওটা ইকো হচ্ছে, প্রশ্ন করার পরই বন্ধ করে দেবেন। সালোক সংশ্লেষের একটা প্রসেস হচ্ছে ক্রেবস চক্র, যেখানে ওই এটিপি তৈরি হয়, ঠিক আছে, এটিপি তৈরি হয়, এটা সালোক সংশ্লেষের একটা প্রসেস। আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসন হয়, শ্বসন প্রক্রিয়া, এই শ্বসন প্রক্রিয়া আমরা পড়ব, সে তার ফলেও কিন্তু এই এটিপি তৈরি হয়। এটিপি যেটা হচ্ছে শক্তি সঞ্চিত থাকে, এর মধ্যে শক্তি সঞ্চিত থাকে। তো যার কারণে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেহেতু এটা তৈরি হচ্ছে, এটা সঞ্চিত থাকছে, সেজন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে শক্তিঘর। এখান থেকে শক্তি পাওয়া যাচ্ছে, পাওয়ার পাওয়া যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। স্যার এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। একদম একদম, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এগুলো সব মাধ্যমিকে করতে হতো, অনেকেরই এগুলো মনে পড়ে যাবে, বা এগুলো খুব ইন্টারেস্টিং, আমাদের প্রত্যেকেরই এগুলো রয়েছে, বা আমাদের শারীরবৃত্তীয় কার্যকলাপ এগুলো চলে থাকে কীভাবে সেটা আমাদের জানা প্রয়োজন। বেসিক্যালি জেনারেল সায়েন্স বলা হচ্ছে মানে কি? জেনারেল সায়েন্স মানে হচ্ছে এখানে সায়েন্সের যে জটিল বিষয় সেগুলো নয়। জেনারেল সায়েন্স মানে হচ্ছে প্রতিদিনের প্রাত্যহিক জীবনে যে সাধারণ বিজ্ঞান, এটা হচ্ছে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান তো প্রতিদিনে চলার সাথে সাথে আমাদের যে বিজ্ঞানটা আমাদের সাথে সাথেই চলে, বা যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেইগুলো যে বিজ্ঞান সেটা আমাদের জানতে হচ্ছে। তো এর মধ্যে খুব জটিল বিজ্ঞান কিন্তু নয়, বিশাল বড় একটা কেমিক্যাল ফর্মুলা এখানে জানতে হবে তা নয়, বা এই ধরনের জিনিসগুলো নয়। এখানে বেসিক জিনিসটা একদম সুন্দর সহজ জিনিসটা যেগুলো আমাদের ঘটে থাকে আমাদের সাথে, সেইগুলোই আমাদের জানতে হবে। সেটা বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, সব পুরোটাই একদমই মাধ্যমিক লেভেলে, মাধ্যমিক বেসিসে যেগুলো করা হয়েছিল সেগুলোই থাকবে, তার চেয়ে বেশি কিছু খুব একটা থাকবে না। স্যার যেগুলো পড়ালেন জেনারেলি ওইগুলোই থাকবে, তাই তো? একদম একদম সরাসরি আমি যেখান থেকে প্রশ্ন হয় বলে দিলাম যে এইগুলো থেকে প্রশ্ন হতে থাকে। হ্যাঁ, নর্মালি এইগুলো থেকেই প্রশ্ন হয়, এবং এখানে কোনো জটিল ব্যাপার কিচ্ছু আসবে না। মানে যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড রয়েছে বা ইয়ে রয়েছে সেখানে ভয় পাওয়ার কোনো জায়গাই নেই, বরং এগুলো ইন্টারেস্টিং, মানে নানাবিধ বিষয়ে যখন পড়া হবে সেখানে ইন্টারেস্টটা জাগবে, এবং সেগুলো আমাদের শেখার বিষয়ও অনেক আছে। আমাদের শারীরবৃত্তীয় যে সমস্ত কার্যকলাপ শরীরে হয় সেগুলো আমাদের অবশ্যই প্রত্যেকে জানা উচিত কম বেশি। তো সেই কারণেই এগুলো রাখা, বা আমাদের সিলেবাসে সেই জন্য অন্তর্ভুক্ত হয়েছে এই সমস্ত জিনিসপত্র। ওকে, স্যার আর একটা কথা বললেন যে হ্যাঁ। যতগুলো অঙ্গাণু পড়ালেন সব অঙ্গাণুর কাজগুলো করতে হবে, তাই তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কাজগুলোই তো মূল, যে এটার কী কাজ, এটা কেন পড়ছি আমরা, কাজটা তার আছে বলেই তো পড়ছি। কোষের মধ্যে আরও অনেক অঙ্গাণু হয় যেগুলো সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়, তো সেগুলো আমরা পড়বো না। যেগুলো কার্যকরী উপাদান সেগুলোই পড়বো। আমরা কোষের মধ্যে কী কী কেমিক্যাল উপাদান থাকে সেগুলো জানি, বা জানার প্রয়োজন আমাদের নেই। অসংখ্য জিনিস থাকে কেমিক্যাল, যেগুলো প্রসেস হয়, সেই কেমিক্যাল প্রসেস তো আমাদের এখানে পড়তে হচ্ছে না, সেগুলো বিজ্ঞানীরা ডেভেলপ করছে, তাদের সেটা বিষয়, বা যারা এগুলো নিয়ে গবেষণা করছে তাদের বিষয়, এটা আমাদের জানার প্রয়োজন নেই, ঠিক আছে। স্যার ওই যে নিউক্লিয়াসের মধ্যে যে, হ্যাঁ স্যার বলছি ওই যে নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন গুলো থাকে ওগুলো মানে কখন ক্রোমোজোমে পরিণত হয়, মানে ওগুলো কি মানে সেই সেল ডিভিশনের সময় কি ক্রোমোজোমে পরিণত হয় এগুলো? হ্যাঁ, সেল ডিভিশনের সময় সেন্ট্রোমিয়ার ওর মধ্যে থাকে এরকমভাবে,
ডিভিশন হয়ে যায়, ঠিক আছে, এরকম ডিভিশন হয়ে যায়, সেন্ট্রোমিয়ার বলা হয় এটাকে। তো এটার থেকেই পরে আবার আলাদা আলাদা দুটো ভাগে ডিভিশন হয়ে যায়। তো এরকমভাবে দুটো সেকশন দুটো আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই একটা ক্রোমাটিন থেকে এই যে দুটো ডিভিশন হয়ে গিয়ে এক একটা কোষের মধ্যে সেটা চলে যাচ্ছে, মানে এদিকে একটা কোষ, পরে যেটা আমরা দেখলাম যে মানে ল্যাটাই যেরকম সুতো গুটিয়ে নেয়, ঠিক সেরকমভাবে এখানে গুটিয়ে নিয়ে এইদিকে চলে আসে, আবার এইদিকে অংশগুলো গুটিয়ে নিয়ে এদিকে চলে যায়। তো দুটো ডিভিশন হয়ে গেল, দুটো ভাগ হয়ে গেল, আলাদা আলাদা দুটো কোষ তৈরি হয়ে গেল। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ। আর কিছু প্রশ্ন আছে কারো? স্যার আমি বলছিলাম কি, ওই যে গলগি বস্তু বা লাইসোজোম এগুলো যারা আবিষ্কার করেন তাদের নামগুলো কি পড়তে হবে? না, প্রত্যেকটা ধরে ধরে সেটাও মানে হিউজ একটা ইনফরমেশান হয়ে যাবে, সেগুলো এখানে প্রয়োজন নেই। সেটা নোটসের মধ্যে অনেক কিছুই আছে যেগুলো এক্সট্রা, আমি যেগুলো অনেক কিছু বলিনি সেগুলো রয়েছে, ঠিক আছে। এখানে অজস্র মানে ইনফরমেশান রাখার প্রয়োজন নেই, এগুলো ভেতরে ঢুকলে আরও অনেক কিছু হয়, ঠিক আছে। আমরা যদি মনে করি এখন মানে ডিটেলসে আরও অনেক কিছু জানবো, যেমন বায়োলজি স্টুডেন্টরা যেটা পড়ে থাকে, আমরা যদি, এটা তো মাধ্যমিক লেভেল হলো, এবার যদি আমরা 11-12-এর বায়োলজির দিকে চলে যাই তাহলে এখন অনেক কিছু এর মধ্যে চলে আসে, কিন্তু খুব বেশি ভেতরে ঢুকে খুব বেশি ইয়ে করার প্রয়োজন নেই, ঠিক আছে। আলাদা আলাদা প্রত্যেকটা অঙ্গাণু কে বের করেছিল, কে আবিষ্কার করেছিল, সেগুলো সব সম্ভব নয়, ঠিক আছে। এটা মানে সব সাবজেক্টে যদি এরকম করতে চলা হয় তাহলে দেখা যাবে মানে শেষে এমন একটা জিনিস দাঁড়িয়েছে সেটা মনে রাখা একটা অসম্ভবের পর্যায়ে চলে যাবে, তো সেটা প্রয়োজন নেই সেটার, ঠিক আছে। এক একটা পরীক্ষার তো এক একটা ধাঁচ থাকে, তো এখানে সেই জিনিসগুলো সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়। স্যার ঠিক আছে, শুধু শুধু আমরা কোষের বলতে পারি যে আবিষ্কারটাকে মনে রাখলেই রবার্ট হবে। হুক প্রথম আবিষ্কার করেছিলেন, এটা মনে রাখলেই চলবে, ঠিক আছে। আর ঠিক আছে। লিওয়েন হুক নিউক্লিয়াস অস্তিত্ব আছে এরকম এটা বলেছিলেন, রবার্ট হুক আর লিওয়েন হুক, এই দুটো মনে রাখলেই যথেষ্ট, আর আর এখানে কিছু মনে রাখা প্রয়োজন নেই, ঠিক আছে। এগুলো দেয়া আছে সব। স্যার কোষ হ্যাঁ বলুন। স্যার কোষ পর্দার ওইখানে যে ওই কোষ পর্দা যে তৈরি হয় একটা জায়গায় দেখেছিলাম, ওই বাইলিপিড বা ফসফোলিপিড, মানে হ্যাঁ, ওইটা হ্যাঁ। ব্যাপারটা কিভাবে কি হয় একটু বললে তো ভালো। কোষ পর্দার মধ্যে যে উপাদানটা আছে সেটা হচ্ছে প্রোটিন আর লিপিড, ঠিক আছে, মানে ফ্যাট আমরা বলতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে উপাদান, কোষ পর্দার উপাদান। আর এটা হচ্ছে সজীব, বাইরের অংশ প্রোটিন দিয়ে তৈরি আর লিপিড দিয়ে তৈরি, এবং এটা হচ্ছে ভেদ্য পর্দা, কারণ হচ্ছে কোষের মধ্যে তো খাবার যেতে হবে, বিভিন্ন রকম জিনিস যেতে হবে, সেজন্য এটা ভেদ করা যায়, ভেদ করে তার মধ্যে ঢুকে আমাদের রক্তের পর রক্ত জালিকা, রক্তরস, সেটা তো আমাদের কোষে পৌঁছাতে হবে, তবে তো আমরা কোষ খাদ্যটা পাবে। তো সেই পর্দাটা ভেদ্য হয় এবং প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি হয়, ঠিক আছে। আর কোষ প্রাচীর যেটা হয় সেখানে সেলুলোজ, হেমিসেলুলোজ, এই সমস্ত উপাদান সেখানে থাকে, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে তাহলে। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ। থ্যাংক ইউ।